হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এই ভিডিওটা এখন দেওয়ার কথা ছিল না, কিন্তু তোমাদের এত পরিমাণ কমেন্ট পড়েছে এবং সবাই ওই একই কোশ্চেন, বিগত বেশ কিছু ভিডিওতে একই কোশ্চেন। যারা একদম সবে আমার চ্যানেলে হয়তো প্রথমবার এসছো, আমি এই টপিকের আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু অবভিয়াসলি সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স বদলায়, যার ফলে মতামতও বদলায়। তো আজকের টপিকটা কি বিষয়ে কথা হবে একটুখানি বলেই দিই। তোমরা এটাই ম্যাক্সিমাম সবাই কমেন্টে লিখছিলে যে দিদি আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমরা স্কুলিং বেঙ্গলিতে হয়েছে, কলেজেও কেউ কেউ বেঙ্গলিতে পড়ছো, বা কেউ হয়তো কলেজে এবছর বেশিরভাগই কমেন্ট এসছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বাংলা মিডিয়াম থেকে। তো আমরা ইংলিশটাকে কী করে ইমপ্রুভ করবো, কারণ ইউপিএসসিতে ইংলিশে যেহেতু আমাদের এক্সাম দিতে হবে, তো আমরা কীভাবে দেবো। তো ইংলিশে কেউ কেউ বলেছো ইউপিএসসি কি শুধু ইংলিশে দেওয়া যায় কি না। তো আজকে ইংলিশ রিলেটেড যা যা ডাউট আছে সবটা ক্লিয়ার করব। ইমপ্রুভ করব কিভাবে ইংলিশ সেটা নিয়ে কথা বলবো, যেমন ফর প্রিলিমসের জন্য কিভাবে, মেন্সের জন্য কিভাবে, ইন্টারভিউয়ের জন্য কিভাবে, তার এছাড়া কোন কোন এক্সামের জন্য ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল যত কম্পিটিটিভ এক্সাম হয় কোনটার জন্য তোমার হচ্ছে স্পোকেন ইংলিশ দরকার হয়, কোনোটার জন্য দরকার হয় না, তো সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং ভোকাবুলারি মানে মেমোরাইজেশনটা আমরা কিভাবে ভালো করতে পারি, মুখস্থ কিভাবে করতে পারি, অবজেক্টিভ ইংলিশগুলো, রাইটিং কিভাবে আমরা ভালো করব, স্পোকেন ইংলিশ কিভাবে ভালো করব, কারণ তিনটে স্টেজে তিন ধরনের ইংলিশ লাগে। প্রিলিমসে ভোকাবুলারি লাগে, মেন্সে রাইটিং লাগে, ইন্টারভিউয়ে স্পোকেন লাগে। এবার কাদের জন্য এটা? যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট নয়, কারণ যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের ডেফিনেটলি আশা করবো ইংলিশের ব্যাকগ্রাউন্ড ভালোই হবে। এবার একান্তই যদি কেউ এরকম থাকে যে স্কুল লাইফে খুব ফাঁকিবাজি করেছে, একেবারে ইংলিশ মিডিয়ামে পড়া সত্ত্বেও ভালো রেজাল্ট করেনি, ইংলিশটাকে ভালো করে শেখেনি, তারাও চাইলে ভিডিওটা দেখতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো, প্রথমেই যেটা আমি বলি, যারা একদম বেসিক কিছু জানো না ইউপিএসসি সম্পর্কে তাদের জন্য বলে রাখি, ইউপিএসসি কিন্তু ইংলিশ, হিন্দি, বেঙ্গলি সব ভার্সানেই মেন্স পরীক্ষা লেখা যায়, বাট প্রিলিমস পরীক্ষায় কোশ্চেন ইংলিশ আর হিন্দিতেই থাকে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে না, ঠিক আছে। তো এই নিয়ে আমার কমেন্ট সেকশনে অনেকেই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে, আমি দেখেছি। এ বলে না বাংলায় থাকে, এ বলে না ইংলিশেই শুধুমাত্র থাকে, কেউ বলে হিন্দিতে থাকে না। তো একদম ক্লিয়ার করে দিই, তোমরা ইউপিএসসির ওয়েবসাইট থেকে হোক বা যেখান থেকে হোক, আমার টেলিগ্রাম চ্যানেলেও প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, নোটিফিকেশন আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো অতি অবশ্যই মাথায় রাখতে হবে প্রিলিমসের কোশ্চেন ইংলিশ আর হিন্দিতে হবে। সো আমাদের বেসিক ইংলিশ শিখতেই হবে। যদি কেউ মনেও করে থাকে বা অনেকে বলে দিদি আমি মেন্স অ্যান্সার রাইটিং ইংলিশে লিখবো না, আমি বেঙ্গলিতে লিখবো, অপশন আছে যখন, অবশ্যই অপশন আছে, বাট তোমাকে এটাও দেখতে হবে তোমার কাছে রিসোর্সেস আছে কিনা, মেটেরিয়াল আছে কিনা। বেঙ্গলি ভার্সনে কিন্তু প্রপার রিসোর্স, মেটেরিয়াল, বই সেরকম কিছু নেই, ঠিক আছে। স্পেশালি টেস্ট সিরিজ পাবে না, অ্যান্সার রাইটিং ইভ্যালুয়েশন পাবে না, নিউজ পেপার পাবে না, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না, ওই শুধুমাত্র 4টে সাবজেক্টের বই, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর বোধহয় তোমাদের ইকোনমি, এই 4টে সাবজেক্টের যে বই রয়েছে বেঙ্গলি ভার্সনে, শুধুমাত্র এই 4টে বইয়ের মধ্যে কিন্তু ইউপিএসসি সিলেবাস সীমাবদ্ধ নয়। তো যদি কেউ ভেবে থাকো যে এই 4টে বইয়ের বেঙ্গলি ভার্সন পেয়ে গেছি মানে আমি ইউপিএসসি বাংলায় লিখতে পারবো মেন্স, তাহলে খুবই ভুল ধারণায় রয়েছে, সেটা একেবারেই দেখো না। কারণ ইউপিএসসি পাস করতে বাকি অনেক কিছুই লাগে, তো সেগুলোও বাংলায় পাচ্ছ কিনা আগে সেটা দেখো, ঠিক আছে। তো সেগুলো কিন্তু নেই। এবং কলকাতাতে কোনো ইনস্টিটিউট বড় বড় যে কোচিং ইনস্টিটিউটও আছে সেখানে গিয়েও খোঁজ নিতে পারো, তারাও কেউ বেঙ্গলি ভার্সনে প্রিপারেশন নেওয়ায় না। ইভেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারেও যে কোচিং চলে তারাও কিন্তু ইংলিশ ভার্সনেই প্রিপারেশন করায়। সো প্রিলিমসের জন্য অন্তত ইংলিশ শিখতেই হবে। প্রিলিমসের যে কোশ্চেনগুলো থাকবে, সিস্যাটের বা জিএস পেপারের যে 100 এবং 80টা যে 180টা টোটাল কোশ্চেন রয়েছে, সেটাতেও যথেষ্ট স্ট্যান্ডার্ড ইংলিশ থাকে, সেটা পড়েও মানে বুঝতে হবে। সেটা পড়ে যদি বুঝতে না পারো তাহলে বাংলাতে যতই তুমি মেন্স লেখার স্বপ্ন দেখো না কেন, আলটিমেটলি প্রিলিমস পাস না করলে কোনো মেন্সই লেখা হবে না। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে, বেসিক ইংলিশ সকলকেই শিখতে হবে। আর বিশ্বাস করে ইংলিশ এমন কিচ্ছু কঠিন নয়। ইংলিশটাকে আমরা কঠিন বানিয়েছি আমাদের ভীতির থেকে, আমাদের ভয়টাই অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় যে না আমরা মাতৃভাষা বাংলা, তো আমরা বাংলাটাই বলবো, আমরা ইংলিশটা পারবো না। বাট একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের যে লাইনগুলো থাকে, আমরা যে মুখে বাংলায় কথা বলি, তার ভেতর ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু আমরা ইংলিশ ইউজ করি। এই যে ধরো ম্যাক্সিমাম ওয়ার্ড ইংলিশ ইউজ, এই প্রত্যেকটা টার্ম কিন্তু ইংলিশ টার্ম। আমরা কিন্তু কেউই শুদ্ধ বাংলা ভাষায় পুরোপুরি বাংলায় কথা খুব কম মানুষই বলি, 99% লোক কিন্তু ইংলিশ হিন্দি মেলানো, ইংলিশ বাংলা মেলানো কথাই বলি। তো যদি ওটাকেই একটুখানি ভার্ব দিয়ে অবজেক্ট সাবজেক্টটাকে এদিক ওদিক করে ইংলিশে লেখা যায়, এতে ক্ষতি কী আছে? শিখতে ক্ষতি তো নেই, একটা নতুন ল্যাঙ্গুয়েজ আমরা শিখলাম। তো অবশ্যই আজকে আমরা কথা বলবো ভোকাবুলারি যেটা প্রিলিমসে লাগে, রাইটিং যেটা মেন্সে লাগে, এবং স্পোকেন যেটা ইন্টারভিউয়ে লাগে। আগে আমি একটু এসএসসি, সিজিএল, সিএইচএসএলটা আগে একটু বলে দিই, তার কারণ হচ্ছে এসএসসি, সিজিএল, সিএইচএসএলে ইন্টারভিউ হয় না, আমার যতদূর নলেজে আমি জানি। এসএসসি, সিজিএল, সিএইচএসএলে ইন্টারভিউ হয় না, লাস্টে একটা বোধহয় টাইপিং টেস্ট বা কিছু একটা হয়। তো সেক্ষেত্রে স্পোকেন ইংলিশের খুব একটা ইম্পর্টেন্স সেখানে থাকে না, সেখানে অবশ্যই ভোকাবুলারির ইম্পর্টেন্স আছে, রাইটিংয়ের ইম্পর্টেন্স আছে। বাট যদি ইউপিএসসি, ডব্লিউবিসিএস হয় তাহলে তোমাকে তিনটেই রেডি করতে হবে, কারণ ইউপিএসসি, ডব্লিউবিসিএসে তোমাকে প্রিলিমসে ভোকাবুলারি লাগবে, মেন্সে অ্যান্সার রাইটিংয়ের জন্য লাগবে, এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ লাগবে। এইবার
দেখো যেটা বলি সেটা হচ্ছে প্রিলিমসে ভোকাবুলারি থাকে, ভোকাবুলারি মানে কি অবজেক্টিভ ইংলিশ। এবার যেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা মুখস্থ করতে হয়। এইবার সব জিনিস কিন্তু মুখস্থ করে হয় না, টু বি অনেস্ট। আমায় যদি কেউ জিজ্ঞেস করে দিদি তুমি কি কখনো ইংলিশ মুখস্থ করছো, না, আই হ্যাভ নেভার ডিড ইট। কোনো দিনও আমি ইংলিশ মুখস্থ করিনি, কারণ মুখস্থ করলে একটা সার্টেন টাইম অবধি আমাদের মাথায় থাকে। ইভেন আমার কাছে যারা পড়ে আমি তাদেরকেও দেখবে ক্লাসে ডেমো ক্লাস যেগুলো ইউটিউবে দেই সেখানেও আমি বলেছি বারবার যে জিনিসটা কি আত্মস্থ করো, ইন্টারনালাইজ করো, যেটা পড়ছো সেটা বুঝে পড়ো। বুঝে পড়লে তো কোনো ক্ষতি নেই। তো বুঝে যদি আমরা পড়ি এবং রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে যদি আমরা নিজেদের লাইফের সাথে সেটা ইন্টারকানেক্ট করে বা রিলেট করে পড়ি, তাহলে জিনিসটা খুব সহজেই মনে থাকে। স্পেশালি ইন কেস অফ ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, যেগুলো প্রত্যেকদিন আমরা বলে থাকি, খানিকটা তো ওর সাথে ম্যাচ হয়ে যায়। আর যেটুকু বা ম্যাচ হয় না সেটাকেও একটু নিজেদের সাথে কোনো না কোনো নিমনিক সেট করে হোক বা কিছু করে হোক একটু মুখস্থ করতে হয়। তার জন্য অবশ্যই অবজেক্টিভ ইংলিশের কোনো একটা বই পড়তে হয়, যেখানে তোমার পার্টিকুলার অবজেক্টিভ ইংলিশগুলো পরপর দেওয়া থাকে। ইভেন মাধ্যমিক লেভেলের জাস্ট গ্রামার বই যেগুলো থাকে বা উচ্চ মাধ্যমিক লেভেলের যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে বই, যেগুলো আমরা উচ্চ মাধ্যমিকে করে এসেছি, সেই লেভেলটাই মোর দ্যান এনাফ। চাকরির পরীক্ষাতেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলেরই করানো হয়ে থাকে, ঠিক আছে। সো অবজেক্টিভের জন্য আমরা যেটা WBCSেও লাগে, UPSCতেও লাগে, সেটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ। তার জন্য আমরা কি করতে পারি, পার্টিকুলার একটা অবজেক্টিভ ইংলিশের বইকে আমরা মুখস্থ করবো। এবার মুখস্থর একটা টেকনিক আছে, আমি সেটা বলে দিচ্ছি কিভাবে করব। যখন আমরা ধরো প্রথম দিন 5টা অবজেক্টিভ ইংলিশ নিয়েছি, ইদার সেটা ইডিয়াম হোক, ওয়ান ওয়ার্ড হোক, সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, যেটাই হোক না কেন, সেটা যেটাই হোক, তোমরা এই পদ্ধতিটাই ফলো করবে, দেখবে এটাতে ভালো রেজাল্ট পাবে। আমি নিজেও করে দেখেছি এবং এখান থেকেই তাড়াতাড়ি মনে থাকে। প্রথমত তো পড়ার সময় বাংলা মিনিং পাশে লিখে নেব, কারণ আমরা যেহেতু নিজেরা অভ্যস্ত বাংলা মিনিংয়ের সাথে ওই কথাগুলো সবসময় বাংলায় বলে থাকি, সেহেতু ইংলিশটা কি বাংলায় বলছে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। সো প্রথমত ফোনে একটা ডিকশনারি অ্যাপস হয় বাংলা ডিকশনারি বলে, সেখানে তুমি ইংলিশ ওয়ার্ডটা যেটার মানে জানবে না সেটা ওখানে লিখবে। লেখার পরে তুমি প্রোনাউন্সিয়েশনটা শুনতে পাবে, ওটা একটা সাউন্ডের অপশান থাকে যেটার উপর ক্লিক করলে পরে প্রোনাউন্সিয়েশনটা বলে দেয় কীভাবে উচ্চারণ হবে। অনেক ওয়ার্ড থাকে না একটু কঠিন হয়, আমরা উচ্চারণ বুঝতে পারি না, সো প্রোনাউন্সিয়েশনটা শুনে নিলাম, প্লাস যে বাংলা মানেটা থাকলো সেটা দেখে নিয়ে পাশে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে ব্র্যাকেটে লিখে নিলাম, ঠিক আছে। সো এইটা যখন লেখা হয়ে গেল, এইবার চেষ্টা করব প্রথম দিন 10টা পড়বো। ফার্স্ট দিন আমরা কি করছি, 10টা পড়ছি, 10টা ইডিয়াম পড়ছি বা 10টা ওয়ান ওয়ার্ড পড়ছি, যেটাই পড়ি না কেন 10টা পড়বো, ঠিক আছে। 1 থেকে 10 পড়লাম। সেকেন্ড দিন আমরা কি করব, 1 থেকে 20 পড়বো। আমরা 11 থেকে 20 পড়বো না, কিন্তু আমরা 1 থেকে 20 পড়বো, কারণ রিভিশন না হলে ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, সিনোনিম যাই পড়ো না কেন সব ভুলে যাবে। এটার পদ্ধতি হচ্ছে আমাদের স্যার করাতেন 5টা করে এগোতেন। প্রথম দিন 1 থেকে 5, পরের দিন 1 থেকে 10, তারপরের দিন 1 থেকে 15, তারপর দিন 1 থেকে 20, 1 থেকে 25, 1 থেকে 30। এতে কি হবে, ধরো প্রথম দিন পড়তে যতটা সময় লেগেছে মুখস্থ করতে, ডেফিনেটলি তারপরে 3 দিন 4 দিনের মাথায় নিশ্চয়ই অত সময় লাগে না। তো এটা করতে করতে সময় কমবে। যেমন প্রথম দিন 10টা পড়তে গিয়ে তোমার হয়তো আমি ধরলাম 20 মিনিট লাগলো, পরের দিন ওই 10টা প্লাস পরের 10টা পড়তে তোমার 25 মিনিট লাগবে। প্রথম যে 10টা রয়েছে না সেটা তোমার 5 মিনিটের বেশি লাগবে না, কারণ অলরেডি তুমি আগের দিন মুখস্থ করেছো। তারপরের দিন যখন তুমি পড়বে তখন তোমার দেখবে 28 মিনিট লাগছে, ওটা কমে যাবে সময়। এমন না যে প্রথম দিন 20 মিনিট লেগেছে বলে পরের দিনগুলো 20 মিনিট লাগবে, পরের দিনগুলো আস্তে আস্তে 1-2 মিনিটেও চলে আসে, ঠিক আছে। আর চেষ্টা করবো কি অ্যাক্টিভ রিকল করার, মানে এমন নয় যে সবসময় বইটা খুলেই সামনে নিয়েই বসবো, বসেই আমরা কনস্ট্যান্টলি মানে একবার ওই বারবার রিডিং করতেই থাকবো, পড়তেই থাকবো একই জিনিস না। পড়াটা ধরাবো কাউকে দিয়ে, ইদার নিজে বলবো বইটা বন্ধ করে, যেরকম ছোটোবেলায় আমরা করতাম। আমি বারবার এই জিনিসটার উপর এমফাসাইজ করি, আমি ব্যাচে প্রত্যেকটা সময় সবসময় বলি পড়াটা পড়া দাও। অবজেক্টিভ ইংলিশ না হলে মুখস্থ কোনোদিনও হবে না, পড়াটা দিতে হবে। মানে কি, ইদার স্যার হোক, ম্যাডাম হোক, নিজে হোক, বাবা মা হোক, যেই হোক, কেউ একজন টিচার, মেন্টার, কেউ না কেউ তোমার পড়াটা ধরবে, বইটা বন্ধ করে তোমাকে র্যান্ডামলি জিজ্ঞেস করবে, পরপর নয়, কারণ পরীক্ষার হলে তো তোমার পরপর আসবে না জিনিসটা, র্যান্ডাম থাকবে, যেখান থেকে খুশি জিজ্ঞেস করবে। সো যেখান থেকে খুশি, যে 30টা পড়েছো সেটার আগে পিছে করে, কখনো 28 আগে ধরলো, কখনো 2 পরে ধরলো, 5 পরে ধরলো, তারপর 10 ধরলো, এইভাবে করে আগে পিছে করে কি করবে, অবজেক্টিভ ইংলিশ পড়া ধরতে হবে। এবার যদি কেউ না থাকে পড়া ধরা, তাহলে আমরা অ্যাক্টিভ রিকল নিজেরাই করব, বইটা বন্ধ করব, করে পরপর বলবো। অথবা কি করব, নিজেরা চাইলে প্র্যাকটিস সেট সলভ করব। বইগুলোর পেছনেই এক্সারসাইজে একটা অংশ থাকে যেখানে প্র্যাকটিস সেট মতো দেওয়া থাকে, তো সেইগুলোর কি করব আমরা, সেখানে র্যান্ডাম থাকে, সেখানে পরপর থাকে না। সো সেখান থেকে র্যান্ডামলি আমরা সলভ করতে পারি, বই বন্ধ করে নিজেরা পরপর বলতে পারি। বা এই পাশে যে অ্যান্সার কোশ্চেনটা থাকে আর এ পাশে অ্যান্সারটা থাকে, সো অ্যান্সারের দিকে একটা কাগজ দিয়ে বা একটা বই দিয়ে চেপে ধরবো, যেভাবে স্কুলের পর আমরা মুখস্থ করতাম সেইভাবে চেপে ধরে পরপর যেটা মুখস্থ করেছি সেটা বলবো, ঠিক আছে। সো এই পদ্ধতিটা আমরা ফলো করবো কিসের জন্য, অবজেক্টিভ ইংলিশের জন্য, এবং যেটা তোমাদের ইউপিএসসিতে প্রিলিমসে থাকে না, বাট তোমাদের কি করে ভোকাবুলারি এনরিচ করে। দেখো সিস্যাটের যে কম্প্রিহেনশন থাকে সেখানে যথেষ্ট টাফ ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো সেই টাফ ওয়ার্ডগুলোর মানে বুঝতে গেলে ভোকাবুলারি হেল্প করবে। তোমার যদি স্টক অফ ওয়ার্ড না থাকে, তুমি অ্যান্সার রাইটিংটা কি করবে, অ্যান্সার রাইটিংও সে ভালো নাম্বার পাবে যার স্টক অফ ওয়ার্ড ভালো, যার অ্যান্সারের কোয়ালিটি ভালো। তুমি অনেকে লিখেছে, বাট তার ভেতর একজনের অ্যান্সারের ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি খুব সুন্দর, সো অবভিয়াসলি সেই বেশি নাম্বার পাবে। সো অ্যান্সারের কোয়ালিটি যথেষ্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো প্রবলেম, একটা কথা আমি বলছি, প্রবলেম মানে সমস্যা, এই প্রবলেমেরই ভালো ইংলিশ অনেক কিছু হয়, ইস্যুস হয়,
কনসার্ন হয়, লিমিটেশনস হয়। তো এইবার এটা তুমি কোথার থেকে জানবে? যখন তুমি শুধুমাত্র একটা স্কুলের বাচ্চাকে জিজ্ঞেস করো, ও সমস্যা মানে প্রবলেমই জানে, বাকিগুলো জানে না। তো আরেকটু স্ট্যান্ডার্ড যখন কেউ উচ্চ মাধ্যমিক পাস করে, কলেজে পড়ে, তাকে জিজ্ঞেস করো, সে জানে প্রবলেম আর ইস্যুস হয়। বাট তারপর যখন সে আরেকটু বড় ক্লাসে ওঠে, সে জানে প্রবলেমের মানে ইস্যুস হয়, কনসার্ন হয়, লিমিটেশনস হয়, কনস হয়, প্রোজ অ্যান্ড কনস শুনে থাকবে কি ভালো মন্দ যেগুলো। তো এই যত আমরা বড় ক্লাসে উঠি, যত আমরা স্টক অফ ওয়ার্ড এনরিচ করি, তখন আমরা দেখি একটা ওয়ার্ডের 7-8টা মানে হয়, ঠিক আছে। এবং যখন সেটা অ্যান্সার রাইটিং আমরা ইনপুট করি, অ্যান্সার রাইটিং অনেক ভালো হয়। সো অ্যান্সার রাইটিং শুরু করার বেস হচ্ছে ভোকাবুলারি, স্টক অফ ওয়ার্ড এনরিচ করা। এরপরে আসবো স্টক অফ ওয়ার্ড যখন এনরিচ হয়ে যাবে, কন্টেন্ট, জিএস এর কন্টেন্ট যখন নিজেদের কাছে ভালো অ্যাভেলেবেল হবে, আমরা মেন্সের অ্যান্সার রাইটিং করবো। মেন্সের অ্যান্সার রাইটিং করার সময় আমাদেরকে কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে, আমি লেখাটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ভাববো, র্যান্ডাম ভাবতে যাবো না। মেন্স অ্যান্সার রাইটিংয়ের উপর আমার চ্যানেলে প্রচুর ভিডিও করা আছে, চাইলে দেখে নিতে পারো। আমি আমার ডেমো অ্যান্সার রাইটিংও আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক শেয়ার করেছি, দেখে নেবে। যদি না পাও আমাকে কমেন্টে বলো, আমি আরেকবার রিসেন্ড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। সো যাই হোক, তো এখানে আমরা কি করবো, আমরা স্ট্রাকচার্ড ওয়েতে ভাববো। স্ট্রাকচার্ড ওয়েতে ভাবা মানে কি, প্রত্যেকটা অ্যান্সার, নট অনলি এসে রাইটিং, আমি এসে অ্যান্সার রাইটিং একসাথে করেই বলছি। আগে কি করতে হয়, ব্রেন স্টর্মিং করতে হয়, ভাবতে হয় আমি কি লিখবো, কি টপিকে লিখবো। যে টপিকটা দিয়েছে, যে কোশ্চেনটা আমার সামনে রয়েছে, আমি র্যান্ডাম কোশ্চেন পেয়েই শুরু করে দিলাম, এরকমটা নয়। এরকমটা হলে কি হয়, আমি শুরু করি রামের গল্প দিয়ে, শেষ করি শ্যামের গল্প দিয়ে, এরকম হয়ে থাকে, অনেকের সাথে হয়। শুরু করেছিল একটা ফ্লোতে, শেষ করে আরেকটা ফ্লোতে, এবং আলটিমেটলি যেটা কোশ্চেনে জিজ্ঞেস করে সেটার মানেটাই বদলে যায় তাদের অ্যান্সারে। এটা করলে চলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে ব্রেন স্টর্মিং করতে হবে, মাথায় ঝড় তুলতে হবে, মাথায় ভাবতে হবে যে কি লিখবো, পরপর আমি কি কি টপিক আলোচনা করতে পারি এই এসেটার মধ্যে বা এই অ্যান্সারটার মধ্যে, ঠিক আছে। সো এরপরে আমরা কি করব, যখন আমাদের ব্রেন স্টর্মিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কি করব, একটা স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচার কীরকম স্ট্রাকচার? যারা ছবি আঁকো বা ছবি এঁকেছো ছোটো বয়সে, কোনো আঁকার স্কুলে যদি আঁকা শিখে থাকো, যেমন আমি শিখতাম, আমাদের স্যার একটা কাজ করতেন, যখন কোনো একটু কঠিন ছবি আঁকতে দিতেন, আমি বলতাম স্যার একটু এঁকে দিন না, পারছি না। তো স্যার বলতেন খাতাটা নিয়ে আয়, বা আমরা নিয়ে যেতাম। তো ওই আর্ট পেপারের পেছন দিকটা যেটা অয়েলি সাইড হয়, যে সাইডে আঁকি না, তো উল্টো দিক করতেন স্যার, করে ছোট করে ছবিটা এঁকে দিতেন। যে ছবিটা আঁকতে দিয়েছে সেটাকে এরকম একটা ছোট বক্স বানাতেন, করে একটা জাস্ট স্কেলিটন ফরম্যাটে স্ট্রাকচার করে দিতেন, দিয়ে বলতেন নে এবার ওইটা দেখে ওই পেজে বড় করে সুন্দর করে আঁক। দ্যাট মিন্স কি, যেটা আমি ওই পেজে আঁকবো সেটার একটা স্ট্রাকচার আমার মাথায় আগে থাকা দরকার। এই স্ট্রাকচারটা দেখলে আমি বুঝতে পারতাম, আচ্ছা আচ্ছা এইভাবে করেছে, এটাকেই আমাকে বড় করতে হবে, একটু সুন্দর করে করতে হবে। তো ফার্স্ট মেক আ স্ট্রাকচার ইন আ রাফ পেজ। যে রাফ পেজগুলো দেওয়া থাকে অ্যান্সার রাইটিংয়ে, অবভিয়াসলি সমস্ত কোশ্চেনের সাথে অ্যান্সার রাইটিংয়ের সাথে রাফ পেজ থাকে। সো রাফ পেজে কি করবো, আমরা একটা স্ট্রাকচার তৈরি করব ছোট করে, ঠিক আছে। যদি এসে হয় তাহলে একটা পেজে করবো, যদি অ্যান্সার রাইটিং হয় জাস্ট একটু ভাবলেই হয়ে যায়। এটা এক্সাম হলে বসে কেউ করে না, এটা বাড়িতে প্র্যাকটিসে করে, ঠিক আছে। এক্সাম হলে করার দরকার পড়ে না। যারা থ্রু আউট দ্য ইয়ার বাড়িতে করে, তাদের এক্সাম হলে অ্যান্সার রাইটিংয়ের সময় কিচ্ছু করতে হয় না, তাদের এমনি মাথায় স্ট্রাকচার রেডি হয়ে থাকে। তো যাই হোক, তো এখানে আমরা কি করব, আগে অ্যান্সারটা স্ট্রাকচারটা রেডি করব। স্ট্রাকচারটা যখন আমরা রেডি করছি, তখন আমরা বুঝে যাব যে কি কি পয়েন্ট আমরা এখানে লিখবো। যে আমরা ভেতরে ডিটেল লিখতে যাব না, জাস্ট পয়েন্ট লিখবো। লাইক একটা কোশ্চেন আসলো, প্রথমে আমরা কি খুঁজবো, সেই কোশ্চেনে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যুস থাকে, সেই ইস্যুস কার কার ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে, হু আর দ্য স্টেক হোল্ডার, কে এই ইম্প্যাক্ট মানে এই প্রবলেমের ফেস করবে কারা কারা, ঠিক আছে। বা ধরো কোনো একটা টপিক দিল, সেটাতে ধরো ভালো মন্দ দুটো দিকই থাকতে পারে, এবং তোমাকে একটা কোর্স অফ অ্যাকশন চুজ করতে হবে, তখন তোমাকে প্রোজ অ্যান্ড কনস দুটোই লিখতে হবে। যদি ধরো প্রবলেমটা দেওয়াই থাকে, তাহলে তোমাকে স্টেক হোল্ডার খুঁজতে হবে, কে এই প্রবলেমের দ্বারা এফেক্টেড হবে। যদি প্রবলেমটা না থাকে, একটা স্টেটমেন্ট থাকে এবং সেটা দুটো দিকই হতে পারে, তাহলে তোমাকে প্রোজ অ্যান্ড কনস দুটোই লিখতে হবে। তারপর ধরো যখন তুমি সমস্যা লিখবে, অবভিয়াসলি তার একটা সলিউশন আছে, তোমাকে কিছু ওয়ে ফরওয়ার্ড বা সলিউশন লিখতে হবে। বা ধরো সরকার অলরেডি এই টপিকটা সম্পর্কে কিছু করেছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা গভর্নমেন্ট স্টেপ বলে একটা হেডিং করতে হবে, তার ভেতর কিছু লিখতে হবে, এবং লাস্টে একটা কনক্লুশন করে ছাড়তে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশন তো মাস্ট থাকবেই। বডিতে আমরা এই পার্টগুলো বেসড অন দ্য কোশ্চেনের ডিমান্ড অনুসারে, কোশ্চেন কি জানতে চাইছে তার উপর বেস করে আমরা চেঞ্জেস করব। এবার দেখো, এখানে এই ক্লাসে তো এত ডিটেলে বলা পসিবল না, এটা একটা ছোট ভিডিও মাধ্যম। তো এর ওপর ডিটেলে কিন্তু অ্যান্সার রাইটিংয়ের আমার চ্যানেলে প্রচুর ক্লাস করানো আছে, প্রচুর, ঠিক আছে। প্লে লিস্টে চলে যাও, অ্যান্সার রাইটিং, এসে রাইটিং, এরকম করে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, যার ভেতর পুরো বসে কোশ্চেন আলোচনা করে লাইভে ক্লাস করানো আছে, এবং ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নিয়ে না, এগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাস করানো আছে ইউটিউবে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, গুগল মিটে লাইভে ক্লাস করানো হয়েছিল। আচ্ছা, তো এরপরে এইভাবে মেন্স অ্যান্সার রাইটিং করবো। এইবার দেখো, যে ছেলেটি বা মেয়েটি ভোকাবুলারি একবার মুখস্থ করেছে, অ্যান্সার রাইটিংয়ের জন্য ইংলিশকে ইমপ্রুভ করেছে, তার কাছে কিন্তু স্পোকেন ইংলিশটা খুব বড় বিষয় নয়। এই যে তোমরা বেশিরভাগ সবাই কমেন্টে লেখো, দিদি ইন্টারভিউ কি করে ইংলিশে দেবো, আমরা তো স্পোকেন ইংলিশে ভালো নই। কিন্তু এটা বুঝতে হবে যে অলরেডি দুটো ফেজ পার করে আসে, যে মেন্স অ্যান্সার রাইটিং ভালো ইংলিশে লিখে আসে,
তার কাছে কিন্তু এটা বড় ব্যাপার নয় এটা, ঠিক আছে? কারণ এখানে তোমার কাছে অপশানস থাকে যে একটা চুজ করার যে তুমি ইংলিশ এবং হিন্দি একসাথে দিতে চাও। দেখো বাংলায় যে দেওয়া যায় না এরকমটা নয়, বাংলায় দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে বাংলায় দিলে তোমার একজন ট্রান্সলেটারের দরকার হবে। এবার সেই ট্রান্সলেটার তুমি যেভাবে বলছো সেটাকে তোমার মতো করে নাও বলতে পারে, হয়তো ট্রান্সলেশনের পরে জিনিসটা একটু অন্যরকম টোন হয়ে গেল, তো সেক্ষেত্রে তোমার ইন্টারভিউয়ের ওপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এবং তোমার বলা কথাটা একজন থার্ড পার্সনের বলা ট্রান্সলেশনের ওপর, ইন্টারপ্রিটেশনের ওপর নির্ভর করবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কি হবে, ব্যাপারটা তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়ে যাচ্ছে। সো এর থেকে বেটার নয় কি একটু ইংলিশ শিখে নি, আর হিন্দি তো মোটামুটি আমরা সবাই পারি, ঠিক আছে? সো হিন্দি আর ইংলিশের একটা অপশান থাকে, বাইল্যাঙ্গুয়াল বলে একটা অপশান থাকে যে হিন্দি ইংলিশেই বলার চেষ্টা করবো। যদি কোথাও আটকে যায় পারমিশন নিয়ে, স্যার আই ক্যান নট মেক ইট ক্লিয়ার ইন ইংলিশ, ক্যান আই ইউজ হিন্দি ফর দিস কোশ্চেন অনলি? আমি কি শুধুমাত্র এই প্রশ্নটার জন্য একটু হিন্দি ব্যবহার করতে পারি, আমি ইংলিশে ক্লিয়ার করতে পারছি না, এটা জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তারা যদি বলে হ্যাঁ পারো, দেন ডেফিনেটলি ইউ ক্যান স্টার্ট ইন ইংলিশ বা হিন্দি, যেটা তোমার সুবিধা হচ্ছে। সো এইভাবে করেও করা যায়, ক্লিয়ার? কিন্তু সেটা তুমি বাংলার ক্ষেত্রে পারবে না, কারণ বাংলার ক্ষেত্রে যদি হয় তোমাকে প্রথমেই বলে নিতে হবে আমি বেঙ্গলিতে দেবো, সেই বুঝে ওনারা একজন ট্রান্সলেটার রাখবেন, ঠিক আছে? সো যাই হোক, তো এখানে ইন্টারভিউয়ের কথায় আসি, স্পোকেন ইংলিশ কীভাবে আমরা রেডি করবো। দেখো ইন্টারভিউয়ের প্রিপারেশন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট ইংলিশ আমরা কীভাবে বলবো ইন্টারভিউয়ে সেটা একটুখানি আমরা দেখে নিই। আমি আমার এক্সপিরিয়েন্সটা আগে শেয়ার করি তোমাদের সাথে। আমি ছোটো থেকে ইংলিশে খুব ভালো ছিলাম এরকমটা নই, সব থেকে বলতে গেলে কম নাম্বার আমি ইংলিশেই পেতাম, বাট সেই সময় থেকে আমার মধ্যে একটা জেদ চেপে গেছিলো যে আমি ইংলিশটাকেই ভালো করে রেডি করবো। আমার বরাবরই এটা ছোট থেকে হতো, যখন কেউ আমাকে বলতো তুই এটাতে খারাপ, তো আমি ওটাই ভালো হওয়ার চেষ্টা করতাম। তো এটা আমার মধ্যে বাই বার্থ মেবি হয়তো চলে এসছে বা কিছু কারণে চলে এসছে। সো যার জন্য আমি ইংলিশেই খারাপ ছিলাম বলে আমি ইংলিশকেই ভালো করবো, এটা আমার একটা জেদ ছিল। বাকি সাবজেক্টে তো আমি অলরেডি লেটার পেয়েছি, অলরেডি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাকি সাবজেক্টে লেটার পেয়েছি, আমি ইংলিশে পাইনি, সো আমি ইংলিশেই অনার্স করবো, আমি ইংলিশটাকেই ইমপ্রুভ করবো, যাতে আমার অন্তত দিনের শেষে এটা মনে না হয় যে আমি একটা সাবজেক্টে ফাঁকিবাজি করে সেই সাবজেক্টটাকে পুরোপুরিভাবে শিখিনি, ঠিক আছে? যাতে আমার পরে কখনো গিল্ট ফিল না হয়। সো মাধ্যমিকে আমার বোধহয় ইংলিশে আমি 60 মতো পেয়েছিলাম, দেন আমি ওটাতেই সবচেয়ে কম ছিল, দেন আমি একটা স্পোকেন ইংলিশ জয়েন করি কোর্সে, এবং সেখান থেকে আমি সেটা 3 মাসের একটা কোর্স ছিল মাধ্যমিকের পর করার পরে, দেন আবার একটা উচ্চ মাধ্যমিকের পর একটা কোর্স হয়, সেখানেও আমি আবার জয়েন করি, করার পরে দুটো একটা এক্সাম হয়, একটা প্রথমটা রিফ্রেশার কোর্স হয়, তারপর একটা কমিউনিকেশন কোর্স হয়, করার পর একটা ওনাদের দুটোতেই এক্সাম হয়। তো দুটো এক্সামেই আমি ফার্স্ট হই। তো ফার্স্ট হওয়ার পর এবং ভালো রেজাল্ট করার জন্য ওখানেই ওনারা অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, ট্রেনিং হিসাবে ওনাদের বড় টিচারদের আন্ডারে আমাকে 6 মাসের জন্য শেখাবার জন্য দেয়। প্রথম দিকে আমি ছোটদের ক্লাস করাতাম সপ্তাহে 3 দিন মতো, তারপরের দিকে আমার আন্ডারে দুটো বড়দের ব্যাচ দিয়েছিল, আমি ওখানেও প্রায় 3-4 মাস মতো ক্লাস করাই। তো প্রথমত শিখে একটা কনফিডেন্স হয়, অ্যাট দ্য সেম টাইম কাউকে শেখালেও একটা কনফিডেন্স হয়। তো যখন তুমি ইংলিশটা বলছো ততক্ষণ অবধি তুমি সেই কনফিডেন্সটা পাবে না যতক্ষণ না তুমি অন্য কাউকে বলছো বা অন্য কারোর সামনে বলছো। নিজে নিজে মনে মনে কখনো স্পোকেন ইংলিশ শেখা যায় না, সেটা কারোর না কারোর সামনে বলতে হবে। ইদার সেটা কোনো স্টুডেন্টের সামনে যদি তুমি সেই অপরচুনিটিটা পাও খুব ভালো, বাট যদি তুমি না পাও, ইন কেস তুমি পেলে না, ঠিক আছে, সবাই যে পাবে বা সবাই যে করবে এরকমটা নেসেসারি নয়। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন আমরা নিজেদের বাড়িতে কোনো ছোট ভাই বোন থাকলে, দাদা দিদি থাকলে তাদের সামনে আমরা শেয়ার করতে পারি, বলতে পারি যে প্লিজ আমি একটু বলছি, তুইও শোন, বা তুইও এইটুকু বল, আমিও এইটুকু বলি। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কনভারসেশন, ডিবেট যেটাকে বলা হয়, ঠিক আছে, জেনারেল ডিসকাশন, জিডি বলে, জিডি হয়, বা হচ্ছে তোমার ডিবেট হয়, তারপরে হচ্ছে তোমার হয়, তোমার ওটাকে কি বলে, কনভারসেশন হয়। এগুলো স্পোকেন ইংলিশ কোর্সের মধ্যে শেখানো হয়। তো যাই হোক, তো এই ক্ষেত্রে কি হয়েছে, তো তুমি সামনে বসে কারোর সাথে, বাড়ির কারোর সাথে তুমি সেই টপিকটাতে আলোচনা করলে। এইবার ধরো যদি তুমি সেরকমও কাউকে না পাও, তোমার কোনো বন্ধু নেই, দাদা দিদি নেই, কেউ নেই, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, দুটো অপশান আছে সেক্ষেত্রে। এইবার দেখো বেসিক্যালি আগেকার দিনে এটা বলা হতো মিরারের সামনে বসে বলতে হবে। এতে কেন, কারণ আমাদের যে ফেসটা রয়েছে, আমাদের ঠোঁট মুখ এগুলোর একটা অঙ্গভঙ্গি থাকে। যেমন ইংলিশ বলার সময় ঠোঁট খুব অল্প খুলতে হয়, বেশি মুখ হা করে কথা বলা যায় না, ঠোঁট খুব অল্প খুঁড়ে আস্তে আস্তে করে কথাটা বলতে হয়, যাতে দেখতে সফিস্টিকেটেড লাগে, ঠিক আছে? কারণ এই ইংলিশ যে ভাষাটা, এটা তো এখানকার না, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বা আদার্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো কথাটাও যেন সেরকমই একটা সফিস্টিকেটেড হয়, উচ্চারণটা যেন সেরকম হয়, যেন মনে না হয় যে কোনো বাঙালি ইংলিশ বলছে, যেটা আমার ক্ষেত্রে হতো। আমি আগে যখন ইংলিশ বলতাম 2020 সালে যখন এই চ্যানেলটা খুলি, তখনের যে ইংলিশ ভিডিওগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ঠিকমতো মানে বাংলাই তার মাতৃভাষা, এবং সে এমনভাবে ইংলিশ বলছে বোঝা যাচ্ছে একটা বাঙালি ইংলিশ বলছে, যেন সেরকমটা না হয়। কারণ এখন তুমি ইংলিশ যখন বলবে, সেটা তোমার কি হয়, এটা ওভার দি পিরিয়ড অফ টাইম প্র্যাকটিসের মাধ্যমেই আসে। এটা একদিন দুদিনে কারোর হয় না, ভুল থেকেই মানুষ শেখে। আমিও ঠিক ওই সময় ওটা করেছি বলেই এখন ঠিকটা পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে
অনেকে বলে মিরার প্র্যাকটিস করতে, মিরারের সামনে বলতে, যাতে হাতটা, কারণ ইন্টারভিউ একটা ব্যাপার আছে, ছেলেদের হাত এরকম পেছনে রাখতে হয়, মেয়েদের হাত এরকম রাখতে হয়, হাত বারবার নাড়ালে চলে না, আঙুল ফাটালে চলে না, এরকম বেশ কিছু নিয়ম আছে যেগুলো ইন্টারভিউয়ের জন্য মানতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কথা বলার সময় আই কন্ট্যাক্ট থাকতে লাগে, মুখে একটা স্মাইলিং ফেস থাকতে লাগে, একটা, তবে অল দ্য টাইম স্মাইলিং নয়, যখন যেরকম কোশ্চেনের ডিমান্ড থাকে সেই অনুসারে মুখের রিয়াকশন থাকলেই যথেষ্ট, বাট রাগি রাগি নয়, চোখ নিচু নয়, এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পোকেন ইংলিশ কোর্সে শেখানো হয়, বা যখন তুমি ইন্টারভিউয়ের গাইডেন্স প্রোগ্রাম নেবে কোনো কোচিংয়ে, ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামেও এগুলো ধরে শেখানো হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে জিনিসগুলো মাথায় রাখবে। এইবার দেখো বিষয়টা কি, যদি মিরারের সামনে আলোচনা করো, মিরার তো সেটা রেকর্ড করতে পারছে না, তো মিরারের সামনে তুমি যদি ডে 1-এ যেটা বলেছিলে, ডে 30-তে 30 নম্বর দিনে গিয়ে তুমি যেটা বলবে মিরারের সামনে, তুমি কি কম্পেয়ার করতে পারবে যে আমি 1 নম্বর দিনে এরকম বলেছিলাম আর 30 নম্বর দিনে আমি এরকম বলছি 30 দিন বাদে? সেটা তো কম্পেয়ার করতে পারবে না। সো হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে টু রেকর্ড ইউর ভিডিও? সব থেকে বেস্ট পসিবল হচ্ছে রেকর্ড ইউর ভিডিও, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা অন করে করতে পারো, যেভাবে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি সেভাবেও করতে পারো। ব্যাক ক্যামেরা হলে ক্যামেরার দিকে তাকাবে, ফ্রন্ট ক্যামেরা হলে নিজের দিকে তাকাবে, করে কি করবে, ধরো ক্যামেরাটা সামনে অন, ফোনটাকে সামনে রেখে অন করলে, এবং আজকে ডিসাইড করে নিলে আমি এই টপিকটা পড়েছি, আমি এই টপিকটাকেই ফোনে ভিডিও অন করে আমি ইংলিশে বলবো ক্যামেরার দিকে তাকিয়ে, দেখবো আমি পারি নাকি। আটকে যাবে, বাট আমি চেষ্টা করবো বলার, আমি আস্তে আস্তে বলবো। এটা গেল আমার ডে 1। এইভাবে আমি এভরিডে রাতে ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট বলবো, 10 মিনিট বলবো, তার বেশি লাগবে না। 10 মিনিটের বেশি বড় ভিডিও হয়ে গেলে ফোনেও স্পেস থাকবে না। 5 মিনিট 10 মিনিট আমি যেটুকু পারি আমি সেইটুকুই ফোনে রেকর্ডার অন করে, যদি আমার ফোনে ক্যামেরা খারাপ হয়, যদি ক্যামেরায় আমার এত স্পেস না থাকে, ভয়েস রেকর্ড করবো। ভয়েস রেকর্ডের একটা অপশন হয় যেটা খুব অল্প এমবিতেই হয়ে যায়। সো দরকার পড়লে আমি ভয়েস রেকর্ড করবো, আমি যেটা বলছি ইংলিশটা আমি সেটা প্রথম দিন কীভাবে বলতাম এইভাবে আমি এভরিডে বলবো। তারপর আমি 30 দিনের মাথায় গিয়ে 1 মাসে আমি কেমন বলেছি সেটা আমি কম্পেয়ার করব। বিশ্বাস করো আমি লিখে দিতে পারি, যদি কেউ এটা 30 দিন টানা করে, ডে 1 থেকে ডে 30-তে তার আকাশ পাতাল ডিফারেন্স হয়, হবেই, হতে বাধ্য। কারণ অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো কেউ পারফেক্ট হয় না, প্র্যাকটিস করলে আস্তে আস্তে মানুষ পারফেক্ট হয়। সো এটা তুমি যদি এফোর্ট দাও, তুমি যদি টানা 30 দিন ধরে 10 মিনিট করে প্রত্যেক দিন বলো, তুমি যেটা পড়ছো সেটাই বলো, আমি নতুন কোনো টপিক বলতে বলছি না, নিজের সম্পর্কে বলো, নিজের বাড়ির লোকের সম্পর্কে বলো, যেটা তুমি পড়েছো সেটা বলো, তুমি কেন সিভিল সার্ভেন্ট হতে চাও তুমি সেই টপিকে বলো, তোমার দেয়ার আর লটস অফ টপিক্স, ঠিক আছে। বা তুমি কেন এই সাবজেক্ট অনার্স করলে, বা এটা কেন তুমি অপশনাল নিলে, তোমার এটা কেন হবি, তুমি এই হবিটা কেন রেখেছো, বা এই হবিটার থেকে তুমি কি কি পাও, লাইক তোমার সম্পর্কে একটা ড্যাফে যা যা থাকে, তোমার সম্পর্কে, নিজের সম্পর্কে যা যা আছে সেইগুলোই তুমি একটা কোশ্চেন মতো তৈরি করো, সেটাকে একটা অ্যান্সার রাইটিংয়ের মতো ফরম্যাট দাও, একটা কোশ্চেন, তারপর একটা লেখা, সেটাকে মুখস্থ করো, বারবার বলো, বলে তারপর তুমি ক্যামেরা অন করে বলো। এরকম কোনো উইদাউট প্র্যাকটিসে কেউ ক্যামেরা অন করে বলতে পারে না, তার জন্য একটা প্র্যাকটিস থাকতে লাগে, রাইট। সো সেইটা তোমরা এভাবে 30 দিন করো, করার পরে দেখতে পাবে মিরারের থেকেও এটা অনেক বেশি এফেক্টিভ হয়, অনেক বেশি কাজ করে। কারণ আমি আমার ইংলিশ ইমপ্রুভ করেছি কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়েই, ঠিক আছে। এবার আমি তোমাদের বলছি না যে তোমরাও সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দাও, কারণ তাতে প্রচুর ক্রিটিসিজম পাবে, বহু লোক বাজে বাজে কমেন্ট করবে, কি ইংলিশ বলছেন, ইংলিশ বলতে পারেন না, বলছেন কেন। কারণ আমি নিজে এই ক্রিটিসিজমগুলো ফেস করেছি এর আগে, বাট ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ যে আমি এটা আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য করছি। সো লোকে কি বলছে না বলছে ডাজন্ট ম্যাটার। আমি তখন এইভাবে জিনিসটা দেখতাম যে আমি তো শিখতে পাচ্ছি, এবং লোকে যে দুটো যারা ভালো চাইতো না তারা কমেন্টে লিখতো যে এটা না এইভাবে বলে, এটা এইভাবে বলে না, তুমি এটা ভুল উচ্চারণ করেছো। যারা শেখাতে চায়, যাদের শেখানোর মানসিকতা থাকে, তারা হেল্প করতো। তো তাদের ওই হেল্পগুলোর থেকে কিন্তু আমি অনেক হেল্প নিয়েছি এবং কাজে লাগিয়েছি, সেটাকে ইমপ্রুভও করেছি, ঠিক আছে। সো আমি বলছি না যে তোমরা ইউটিউবে সেটাকে আপলোড করে দাও, বাট সেটা করলে অবভিয়াসলি ক্রিটিসিজম পাবে। যদি সেটা অ্যাকসেপ্ট করতে পারো ওয়েল অ্যান্ড গুড, করতেই পারো, বাট যদি সেটা না হয় নিজেরা দেখো না, লোককে দেখাবার তো দরকার নেই, নিজেরা ভিডিওটা করো, করে সেটা নিজেরা দেখো, নিজেরা চেক করো, 30 দিনের মাথায় কম্পেয়ার করো। 1 নম্বর দিন আমি এরকম বলেছিলাম, 30 নম্বর দিন আমি এরকম বললাম। সো দেখবে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স, তোমাদের কথা বলায়, চোখের অঙ্গভঙ্গিমায়, হাসিতে, সব কিছুতে একটা বদল আসছে। তো এইটা আসে কোথা থেকে? প্র্যাকটিসে। অলওয়েজ রিমেম্বার, ইংলিশ শেখা সব থেকে ইজি। কেন ইজি? তার কারণ হচ্ছে এখানে ভার্বের বা ইসের কোনো স্পোকেন ইংলিশে খুব একটা কোনো ভ্যালু নেই। বাংলায় অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। সংস্কৃত তো আরও কঠিন, আমি সংস্কৃত 4-5 বছর পড়েছি, যার জন্য জানি সংস্কৃত আরও কঠিন, সব থেকে কঠিন, ঠিক আছে, ওই তামিল তেলেগুর মতো সংস্কৃত। তো সেক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট হচ্ছে ইংলিশ, যেটাকে তুমি যেভাবে বলতে চাইছো, তোমার ভাবটা যদি ঠিক থাকে আর ওয়ার্ডগুলো যদি একটু ঠিকঠাক বসাতে পারো, পরপর এদিক ওদিক, কোথায় হ্যাজবিন দিচ্ছ, হ্যাডবিন দিচ্ছ, ইজ দিচ্ছ, ওয়াজ দিচ্ছ, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। জাস্ট তুমি বসিয়ে দাও, তাহলে মানে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায়, ব্যাস। ভার্ব যদি টুকটাক এদিক ওদিক হয় তাতেও এমন কিচ্ছু হবে না, স্পোকেন ইংলিশে কিচ্ছু হয় না, ঠিক আছে। সো এইটা মাথায় রাখতে হবে। এবং অলওয়েজ রিমেম্বার, আমরা বাংলা শিখেছি কিভাবে, বাংলায় আমরা এত ভালো হলাম কিভাবে? বিকজ ইট ইজ আওয়ার মাদার টাং, আমাদের এটা মাতৃভাষা। ছোটো থেকে আমরা কানে শুনেছি, ছোটো থেকে আমরা বলতে দেখেছি, ছোটো থেকে আমরা নিজেরা বলেছি। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার 3টে স্টেপ হয়, ঠিক আছে। আমি পড়বো ইংলিশ, আমি দেখবো ইংলিশ, আমি কানে শুনবো ইংলিশ, আমি প্র্যাকটিসও করবো ইংলিশ। মানে আমি নিউজ পেপার ইংলিশে পড়বো, বাংলায় পড়বো না। আমি খবরের চ্যানেল
সিনেমা সিরিয়াল যাই দেখি না কেন, যেটাই দেখি না কেন আমি ইংলিশে দেখবো। অ্যানিমেশনের মুভিগুলো দেখবো, অ্যানিমেশন মুভি জেনারেলি ইংলিশে হয়ে থাকে, যেগুলো ইন্টারন্যাশনাল হলিউড মুভিজ হয়। তো অ্যানিমেশনের ভালো ভালো মুভি আছে, সেই মুভিগুলো আমি দেখবো, যেখান থেকে আমি ইংলিশগুলো শিখতে পারবো। প্লাস হচ্ছে বাচ্চাদের কার্টুনও ইংলিশে হয়ে থাকে, দরকার পড়লে আমি সেটা দেখবো, সেখান থেকে শিখতে পারবো। রাজ্যসভা টিভিতে যখন আমি একটু অ্যাডভান্স লেভেলে উঠবো, সানসার টিভি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, বা আমাদের টিভিতেও একটা খবরের চ্যানেল আছে সানসার টিভি, আগে রাজ্যসভা টিভি নাম ছিল। তো সেই সানসার টিভির থেকে আমি ইংলিশ যে নিউজ বুলেটিন হয়, ইংলিশের খবর হয়, আমি সেটা দেখবো, ঠিক আছে। প্লাস আমি হিন্দুর মতো নিউজ পেপার যদি পড়তে নাও পারি, হিন্দু অনেক কঠিন নিউজ পেপার, আমি প্রথমেই পড়তে পারবো না, আমি টেলিগ্রাফ পড়বো, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়বো, তারপর স্টেটসম্যান পড়বো, এরকম অনেক ইংলিশ নিউজ পেপার আছে, সেগুলো পড়বো। ইংলিশের ম্যাগাজিন পড়বো, আমি বাংলায় কিছু পড়বো না, ঠিক আছে। আমি ইংলিশ দেখবো, ইংলিশ পড়বো, ইংলিশ কানে শুনবো, আমি নিজে তারপর বলবো, ঠিক আছে। প্লাস আমার তো অবজেক্টিভ ডেসক্রিপটিভ এমনিই রেডি করতে হবে প্রিলিমস মেন্সের জন্য, আমার তো কোনো উপায় নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যখন এই প্রত্যেকটা প্রসেস ওভার দি পিরিয়ড অফ টাইম, খুব বেশি বলবো না, যাদের ব্রেন খুব শার্প 6 মাসে হয়, যাদের ব্রেন মাঝামাঝি অ্যাভারেজ 1 বছরে হয়, যাদের খুব ডাল ব্রেন, আমি ধরে নিলাম কিচ্ছু করেনি স্কুল লাইফে, একদম কোনো রকমের টেনে টুনে 30 পে পাস করেছে, 45 পে পাস করেছে, তারাও যদি এই মুহূর্তে দাঁড়িয়ে হার্ডওয়ার্ক করে 2 বছর, তারাও একদিন ভালো হয়ে যাবে। জাস্ট 2 বছর দিতে হবে, সময়টা ম্যাটার করে। যে হয়তো স্কুল কলেজে ভালো স্টুডেন্ট ছিল, 90%-এর ওপর মার্কস পেয়ে পাস করেছে, সে হয়তো 6 মাসেও শিখে যেতে পারে। আর যে হয়তো কোনোদিনও স্কুল কলেজে পড়াশোনা করতো না, ফাঁকিবাজি করেছে, বাট এখন নিজের ভুল রিয়েলাইজ করেছে, রেকটিফাই করছে, এখন হার্ডওয়ার্ক করছে, তার হয়তো সেই 6 মাসের জায়গায় 1 বছর লাগলো, 1.5 বছর লাগলো, বাট শিখবে সবাই। ইট উইল টেক জাস্ট টাইম, বিশ্বাস করে, একটু সময় লাগে, আর কিছু না। এই যে আজকে আমি কথাটা বলতে পারছি, কারণ আমার মাধ্যমিক হয়েছে 2012 সালে, উচ্চ মাধ্যমিক 2014 সালে, এবং 14 বছর, যখন 2014-তে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন আমার মাত্র 17 বছর বয়স। আর 17 বছর বয়সে একটা বাচ্চা যখন হল ভর্তি স্টুডেন্টদেরকে স্পোকেন ইংলিশ ক্লাস করায়, তখন তার অটোমেটিক্যালি কনফিডেন্স বেড়ে যায়, বিকজ স্পোকেন ইংলিশে কনফিডেন্স ম্যাটার্স আ লট। তোমার যদি কনফিডেন্সই না থাকে, তুমি বলতেই পারবে না। আর যদি তোমার কনফিডেন্স থাকে, তুমি ভুল ইংলিশে এমনভাবে বলে আসবে, লোকে হাততালি দেবে। এরকম আমি এর আগেও একটা ভিডিওতে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, আমারই চেনাশোনা এক বন্ধুদের মধ্যে এরকম হয়েছিল। ইংলিশে টপ করেছিল আমাদের কলেজে, বাট সে একটা ক্যাম্পাসিংয়ে চাকরি পায়নি, স্পোকেন ইংলিশ ঠিকমতো বলতে পারেনি, আমতা করেছিল। আরেকটি ছেলে যার ইংলিশ অনার্স কেটে গেছিলো সেকেন্ড ইয়ারে উঠতে গিয়ে, সেই ছেলেটি সেই যে কোম্পানিটা ছিল, আমি নাম বলছি না, সেই কোম্পানির ইয়েতে ক্যাম্পাসিংয়ে চান্সও পেয়ে যায়, এবং হচ্ছে তার সাথে চাকরিও করে, এবং বছর 5-7 হয়ে গেছে সে ওখানেই চাকরি করছে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই সে চাকরি করে, 2016-17 সাল থেকে চাকরি করছে, ঠিক আছে। তার মানেটা কি? তার মানে কনফিডেন্স ম্যাটার্স আ লট। ওই ছেলেটি এমন ছিল, ও ভুল ইংলিশও এমন কনফিডেন্সে বলতো যে অবাক হয়ে যাবে লোকজন। আর একজনের কথা যে বলছি, সে ইংলিশে খুব ভালো লিখতে পারতো, বলতে পারতো, বাট তার কনফিডেন্সই নেই, ঠিক আছে। তার কনফিডেন্স নেই, সে বলে ভাবতো আমি ঠিক বলছি। তো এটা করলে চলবে না, আমাদেরকে আত্মবিশ্বাসী থাকতে হবে যে হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আমি ঠিক বলছি, এবং আমাকে মুখে একটা স্মাইলি রাখতে হবে, কনফিডেন্সের সাথে আমাকে কথাটা প্রেজেন্ট করতে হবে। আর বিশ্বাস করে, এটা 1 দিন 2 দিনে হয় না, আর এটা প্রথম দিনেও হয় না। প্রিলিমস মেন্সের প্রিপারেশন না নিয়ে যদি কেউ মনে করে আমি স্পোকেন ইংলিশ রেডি করবো, ইন্টারভিউয়ের প্রিপারেশন নেবো, তার মতো বড় মূর্খ আর পৃথিবীতে দুটো নেই, ঠিক আছে। প্রিলিমস পাস না করলে মেন্সই লিখতে পারবে না, মেন্স পাস না করলে ইন্টারভিউই দিতে পারবে না। সো ওই অত পড়াশোনা, অত সময় নষ্ট পুরো বেকার হয়ে যাবে। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই ফেলানি যায় না, এটা ঠিক কথা, বাট ওই এক্সামে কোনো কাজে আসবে না, অন্য কোথাও কাজে আসতে পারে, ঠিক আছে। তো অতি অবশ্যই মাথায় রাখতে হবে, আগে আমরা ভোকাবুলারি রেডি করবো, অ্যান্সার রাইটিংয়ের জন্য আমাদের ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং রেডি করবো, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, যেগুলো থেকে বাংলা থেকে ইংলিশ কী করে করতে হয়, ইংলিশ থেকে বাংলা কী করে করতে হয়, সেগুলো আমরা আগে ভালো করে শিখবো। অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবো, তার জন্য দিদির চ্যানেলে অজস্র ক্লাস আছে, কম্প্রিহেনশনের ক্লাস রয়েছে, অবজেক্টিভ ইংলিশের ক্লাস রয়েছে, অ্যান্সার রাইটিং আছে, সেগুলো দেখো, ফ্রিতেই ভিডিও রয়েছে, কোনো অসুবিধা নেই। স্পোকেন ইংলিশে তারপরে আমরা স্পোকেন ইংলিশে শিফট করবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি আমরা করি, তো বেঙ্গলি মিডিয়াম না অন্য কোনো মিডিয়াম ডাজেন্ট ম্যাটার, বিশ্বাস করো, এফোর্টস ম্যাটার আ লট, মিডিয়াম ডাজেন্ট ম্যাটার। এফোর্টস, তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো, কতটা স্মার্ট ওয়ার্ক করছো, এই মুহূর্তে কতটা তুমি ডেডিকেটেড, দ্যাট ম্যাটার্স। তোমার মিডিয়াম কি ছিল ডাজেন্ট ম্যাটার, ক্লিয়ার। আর তো আশা করছি তোমাদের যার যা ডাউট ছিল ইংলিশের বিষয়ে সবটা আলোচনা আমি করে দিয়েছি। তবু যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টেই রিপ্লাই দিয়ে দেওয়ার, কারণ এই মুহূর্তে আমি ভিডিও বানাতে পারছি না। এরপর আবার যখন ভিডিও বানাবো আমি ডেফিনেটলি সেই টপিকগুলো আমি অ্যাড্রেস করবো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।